হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর আগে আমরা হিস্ট্রি ক্লাস করেছি দুটো, একটা হচ্ছে তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর একটা হচ্ছে বেদিক লিটারেচারের পার্ট 1। ঠিক আছে, আজকে হবে তার বেদিক লিটারেচারের পার্ট 2। তোমরা যারা আরও ক্লাস দেখতে চাও জিএসের, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ঠিক আছে, সমস্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও বেশি করে মজবুত করতে পারবেন। তো আজকে আমরা বেদিক লিটারেচারকে পার্ট 2 পড়বো। পার্ট 1 এর আগে আমরা অলরেডি পড়ে ফেলেছি। তোমরা যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা দেখো, তারপরে এই ক্লাসটা এসো, তাহলে আরও ভালো করে পড়তে বুঝতে পারবে এবং লিঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। যেটা আমরা করেছিলাম বেদিক লিটারেচার, ঠিক আছে, বেদিক লিটারেচারে প্রথমে আমরা দেখেছিলাম দুটো পার্ট, একটা হচ্ছে তোমার শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি পার্টটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, অলরেডি ক্লাস করা আছে, সেটার সম্পর্কে দেখবে। আজকে আমরা যেটা পড়বো স্মৃতির উপর। তো শ্রুতিটা কী ছিল? শ্রুতিটা ছিল ইট ওয়াজ হেয়ার্ড, মানে গিফটেড বাই গড, যেটা মানুষের দ্বারা নয়, ভগবান বলেছিল এবং সেটাকে লেখা হয়েছিল, ডিরেক্টলি ভগবানের কাছ থেকে এসেছিলো, সেটাকে বলে শ্রুতি। আর স্মৃতিটা কি? হুইচ রিমেম্বার্ড, মানে কি যেটা হচ্ছে মনে করে লেখা হয়েছিল, মানে একসময় শুনেছি, শুনে তারপরে কোনো এক সময় মনে পড়েছে, তারপর লিখেছি, বা এর মুখ থেকে শোনা, ওর মুখ থেকে শুনে যেটা লেখা হয় সেটাকে বলে স্মৃতি। তো শ্রুতিটা 6টা ভাগ ছিল, 4টে ভাগ ছিল, সরি। একটা ছিল বেদাস, ব্রাহ্মণাস, আরণ্যক আর উপনিষদ। বেদাসের আবার 4টে ভাগ ছিল, ঋক, সাম, যজুর, অথর্ব। ঠিক আছে, এটা হলো শ্রুতি। এবার স্মৃতিটা কি? স্মৃতির 6টা ভাগ, একটা হচ্ছে বেদাঙ্গ, স্মৃতি ধর্মশাস্ত্র, মহাকাব্য, পুরাণাস, উপবেদ এবং হচ্ছে 7 দর্শন। এটা হচ্ছে 6টা ভাগ হচ্ছে স্মৃতির। এবার স্মৃতি, এবার ডিটেলসে আমরা 6টা ভাগ সম্পর্কে দেখবো। ঠিক আছে, তো প্রথম যেটা ভাগ আছে, যেটা এখানে দেখতে পাচ্ছ, 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বেদাঙ্গ। তো বেদাঙ্গটা কি? বেদাঙ্গটা হলো যে টু আন্ডারস্ট্যান্ড বেদাস। যেরকম আমরা ছোটোবেলায় কি জানতাম যে কোনো ধরো ইংরেজি পড়ছি, ইংরেজিকে বোঝার জন্য ডিটেলসে কী করতাম, ইংরেজি একটা মানে বই পড়তাম। সেরকম বেদকে বোঝার জন্য, যে বেদকে টু আন্ডারস্ট্যান্ড বেদাসকে আরও ডিটেলসে বোঝার জন্য, তার মানেগুলো ভালো করে বোঝার জন্য বেদাঙ্গ এসেছিলো। ঠিক আছে, বেদাঙ্গটা কি আবার 6টা ভাগে ভাগ, স্মৃতিটা 6 ভাগে ভাগ, বেদাঙ্গটা হচ্ছে তার একটা পার্ট, সেই বেদাঙ্গটা আবার হচ্ছে 6টা ভাগে ভাগ। ঠিক আছে, সেটা কী কী? 1 নম্বর হচ্ছে তোমার শিক্ষা, একটা হচ্ছে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ আর হচ্ছে জ্যোতিষা। এই 6টা ভাগে ভাগ। এটা অবশ্যই মনে রাখবে যে বেদাঙ্গটা কী কী। 4টা অপশন দিল, ধরো একটা তার মধ্যে বেদাঙ্গ দিল, বাকিটা দিল না, বা কোনটা বেদাঙ্গ বা কোনটা বেদাঙ্গ নয়, এরকমভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে 6টা বেদাঙ্গর কী নাম? একটা হচ্ছে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষা। এরপর আমরা দেখবো যে শিক্ষাটা কি। শিক্ষাটা হচ্ছে কি ফোনেটিক সম্পর্কে। যেরকম ধরো আমরা কি উচ্চারণ করি কোনো কিছু, ঠিক আছে, ধরো কোনো যে গ্রন্থ, বেদটাকে তো গ্রন্থ, ধর্মগ্রন্থ, তো বেদটাকে ভালো করে ডিটেলসে বেদের যে উচ্চারণগুলো কীভাবে হবে, সেই উচ্চারণটা ভালো করে বোঝার জন্য কি ফোনেটিক্স, মানে কি উচ্চারণটা আর কোথায় ভালো করে জানতে পারো যে বেদটা আমরা যে পড়বো কার সাহায্য করবো, উচ্চারণটা কোন ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করবো, সেটা কোথায় দেওয়া আছে, সেটা দেওয়া আছে শিক্ষাতে। তাহলে বেদটাকে ডিটেলসে, বেদের যে উচ্চারণটাকে ভালো করে বোঝার জন্য কী আছে, শিক্ষাটা এসেছিলো। সেটা শিক্ষাটা কি বেদাঙ্গের পার্ট একটা। এরপর হচ্ছে কল্প। কল্পটা কি? কল্পটা হচ্ছে রিচুয়ালস। বেদে যে রিচুয়ালসগুলো কথা বলে, আচার অনুষ্ঠান, ঠিক আছে, যজ্ঞ করা, ঠিক আছে, তারপরে যে স্যাক্রিফাইস করা, যে পশু বলি যেটা হয়, ঠিক আছে, যে কোনো রকম যে কোনো আচার অনুষ্ঠান যে তোমার স্যাক্রিফাইসগুলো করা হয়, সেই যে রিচুয়ালসগুলো, সেগুলো কোথায় লেখা আছে? সেটা বেদে লেখা আছে, কিন্তু সেটাকে ডিটেলসে আরও কোথায় লেখা আছে? কল্পতে। তাহলে কল্পটাকে রিচুয়াল সম্পর্কে বলছে, শিক্ষাটা কি ফোনেটিক্স সম্পর্কে বলছে। ব্যাকরণ কি? ব্যাকরণটা হচ্ছে গ্রামার। তা গ্রামার মানে যে বেদটা লেখা আছে, বেদের যে গ্রামারটা, এটা আরও ডিটেলসে ভালো করে বোঝানো আছে কোথায়? ব্যাকরণ, বেদাঙ্গের কোথায়? ব্যাকরণে। তো পৃথিবীর সবথেকে একটা কোশ্চেন আসে, পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট গ্রামার বুক কি? সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। সেটা কার লেখা? পাণিনি। ঠিক আছে, পাণিনির লেখা হচ্ছে অষ্টাধ্যায়ী। এটা অনেক এক্সাম এসেছে, অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির। তাহলে পাণিনি কী লিখেছে? অষ্টাধ্যায়ী। ঠিক আছে, এবার উল্টেও আসতে পারে কোশ্চেন। আর অষ্টাধ্যায়ীটা সম্পর্কে কী সম্পর্কে বুক? অষ্টাধ্যায়ীটা যদি বলা যায় ফোনেটিক সম্পর্কে বুক, না রিচুয়াল সম্পর্কে, না ডিকশনারি সম্পর্কে, না গ্রামার সম্পর্কে, তাহলে কি বলতে হবে? সেটা অষ্টাধ্যায়ীটা কী হচ্ছে? গ্রামার সম্পর্কে। বোঝা গেল? এরপর যেটা হচ্ছে নিরুক্ত। নিরুক্তটা কি? নিরুক্ত মানে হচ্ছে এটিমোলজি, যেটা হচ্ছে শব্দ, যেটা আমরা যেটা ডিকশনারি পড়ি, যখন ইংরেজিকে আমরা কিছু বুঝতে পারি না, আমরা কি একটা ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি যেরকম ধরো মানেটা বোঝার জন্য, সেরকম বেদের যে ওয়ার্ডগুলোকে আরও ডিটেলসে বোঝার জন্য কী আছে, সেটা হচ্ছে নিরুক্ত। তার নাম কি? সে বইটার কী নাম? নিরুক্ত, যেটাকে বলা হয় এটিমোলজি বা ডিকশনারি বলা হয়। বুঝতে পারলে? তার নিরুক্তটা কি? ডিকশনারি। ব্যাকরণ বা গ্রামার, আর হচ্ছে কল্প বা রিচুয়ালস, আর হচ্ছে শিক্ষা বা ফোনেটিক্স। এরপর হচ্ছে ছন্দ বা পোয়েটিক ম্যাটার্স। যখন কোনো কবিতা আমরা পড়ি, কবিতা কি পঙ্গত্তি যেটা বলা হয়, যেটা ছন্দের, যে একটা সঙ্গে আরেকটা ছন্দ মিলল, এই ছন্দটা, ঠিক আছে, পোয়েটিক ম্যাটার, এটা কি? ছন্দ। এর নাম কি? ছন্দ। আর হচ্ছে অ্যাস্ট্রোনমি, যেটা জ্যোতিষশাস্ত্র যেটাকে বলা হয়, সেটা কোথায়? সেটাকে বলে জ্যোতিষী বা অ্যাস্ট্রোনমি।
জ্যোতিষী বা অস্ট্রোনমি। তাহলে যে বেদাঙ্গের 6টা ভাগ কী কী? একটা দেখলাম শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দা, জ্যোতিষা। আর 6টা পাঠ কার সম্পর্কে কী এটাও ডিটেলসে ভালো করে আমরা দেখলাম। এরপর যেটা দেখবো আমরা স্মৃতি দর্শন। তাহলে স্মৃতি দর্শনের প্রথম পার্টটা আমরা বেদাঙ্গ দেখলাম। এরপর যেটা দ্বিতীয় পার্ট সেটা দেখবো আমরা স্মৃতি ধর্মশাস্ত্র। যেটা স্মৃতি ধর্মশাস্ত্র যেটা সম্পর্কে সেটা সবথেকে বড় হচ্ছে মনুস্মৃতি। মনুস্মৃতিটা কি? মনুস্মৃতিটা হিন্দু সমাজের সোশ্যাল লাইফ, ঠিক আছে, কাস্টিজম সম্পর্কে, সোশ্যাল লাইফ সম্পর্কে, ম্যারেজ সম্পর্কে, কীভাবে আচার অনুষ্ঠান সম্পর্কে সমস্ত ডিটেলস, তারপর বিবাহের পর সেক্সুয়াল লাইফ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস মনুস্মৃতিতে দেওয়া আছে, ঠিক আছে। এই মনুস্মৃতিটাকে প্রিগুপ্ত এজের। এই মনুস্মৃতিটা কী হয়েছিল যে ডক্টর বি.আর. আম্বেদকর তিনি কী করেছেন? পুড়িয়ে দিয়েছিলেন। তো কী কারণে পুড়িয়ে দিয়েছিলেন তিনি? কারণ ওনার মতামত ছিল যে মনুস্মৃতিতে কাস্টের সম্পর্কে ডিটেলস বলা আছে, ঠিক আছে, এখানে উঁচু জাত নিচু জাত সম্পর্কে বলা আছে, আর তিনি সেটাকে মানে ভাঙতে চেয়েছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর এই যে জাতপাত প্রথাকে তিনি ভাঙতে চেয়েছিলেন, সেই জন্য তিনি সেটাকে মনুস্মৃতিটাকে কি পুড়িয়ে দিয়েছিলেন। তাহলে মনুস্মৃতিটা কি? এখানে দেখো ছবিটা দেখতে পারবে, বুঝতে পারবে যে এটা হচ্ছে মনুস্মৃতি বই। বোঝা গেল? এরপর হচ্ছে ইয়াজানা বালকা, যেটা হচ্ছে কি প্রিগুপ্ত এজের, ঠিক আছে। এটাও একটা স্মৃতি। তাই এই এটার কমেন্টেটর কে ছিল, মানে এটাকে এর সম্পর্কে ডিটেলসে বলেছিল কি? এটা এক্সামে আসতে পারে বিশ্বরূপা। যে তারপর হচ্ছে দেয়ভাগ কে লিখেছিল? জিমুদ্বাহন। মিতাক্ষর কী লিখেছিল? বিজ্ঞানেশ্বর। দেয়ভাগ কী লিখেছিল? জিমুদ্বাহন। আর হচ্ছে মিতাক্ষর কী লিখেছিল? বিজ্ঞানেশ্বর। আর অপরাকারা। তাহলে এগুলো মনে রাখবে জাস্ট। তারপর আর কী কী স্মৃতি আছে? নারদ স্মৃতি, পরাশরা স্মৃতি, বৃহস্পতি স্মৃতি আর কাত্যায়ন। এগুলো মনে রাখবে। তাহলে সবথেকে স্মৃতি দর্শনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি? মনুস্মৃতি। এরপর হচ্ছে দুটো মহাকাব্য। তাহলে আমরা স্মৃতি সম্পর্কে প্রথমটা দেখলাম বেদাঙ্গ, দ্বিতীয় দেখলাম স্মৃতি ধর্মশাস্ত্র, যেটা মনুস্মৃতি দেখলাম। এরপর দেখো দুটো মহাকাব্য আছে। 3 নম্বর যেটা কী আছে? 3 নম্বর আছে স্মৃতি দর্শনের, সেটা হচ্ছে মহাকাব্য, দুটো এপিক্স মহাকাব্য। সেটা কি কি? একটা হচ্ছে তোমার রামায়ণ, আর একটা হচ্ছে তোমার কি মহাভারত। তা রামায়ণটা কি? একটা হচ্ছে রামায়ণটা কে লিখেছিল? রামায়ণটা লিখেছিল তোমার বাল্মীকি, মহর্ষি বাল্মীকি লিখেছিল রামায়ণ। রামায়ণকে কি বলে? আদিকাব্য। কারণ কি? রামায়ণ অনেক আগের লেখা, আর রামায়ণের যে ডেট তার সম্পর্কে অনেক কি দ্বিমতামত আছে, ঠিক আছে। তাই ওর সম্পর্কে আমরা ডিটেলস ওটা যাব না। তাহলে কি রামায়ণকে কি বলে? আদি কাব্য। রামায়ণ টোটাল হচ্ছে 4টে মানে সেকশন বা খণ্ডতে বিভক্ত, আর এর মধ্যে টোটাল 24,000 হচ্ছে 24,000 কি আছে? শ্লোকা আছে। রামায়ণে কি 7টা খণ্ডে বা মনে করে চ্যাপ্টার, 7টা খণ্ডের মধ্যে 24,000 শ্লোকা আছে। আর হচ্ছে কটা বিভক্ত? 7টা খণ্ডে বিভক্ত। রামায়ণকে কী বলা হয়? আদি কাব্য বলা হয়। আর রামায়ণটা কার সম্পর্কে? যে ভগবান রাম এবং সীতা সম্পর্কে, এবং ভগবান রাম এবং মাতা সীতার সম্পর্কে কি রামায়ণের গল্পটা। তা ভগবান রামকে কি বলা হয়? ভগবান রামকে বলা হয় আইডিয়াল ম্যান। কী বলা হয়? আইডিয়াল ম্যান বলার কারণটা কি? আইডিয়াল ম্যান বলার কারণটা কি? তিনি দেখো এই থেকে এখানে দেখো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই যে 4টে পার্ট, ঠিক আছে, জীবনে যে 4টে পার্ট। ধর্ম মানে কি রিলিজিয়াস, অর্থ মানে যে ওয়ার্ল্ড স্ফেয়ারের যে অ্যাচিভমেন্ট ওটা, কাম যেটা হচ্ছে ডিজায়ার, যেটা আমাদের ইনার ডিজায়ার সেটা, আর হচ্ছে মোক্ষ যে বোধিলাভ বা স্যালভেশন লাভ, সেটাকে এই 4টাকে তিনি কি জয় করেছিলেন, সেই জন্য তাকে আইডিয়াল ম্যান বলা হয়। বুঝতে পারলে? এটা হচ্ছে রামায়ণ তোমরা সকলেই দেখেছো। এরপর যেটা দেখো হচ্ছে মহাভারত কার লেখা? বেদব্যাস, ঠিক আছে। বেদব্যাসের লেখা হচ্ছে মহাভারত কি পৃথিবীর মধ্যে ওল্ডেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড কি বলা হয়? কাকে বলে? মহাভারতকে। মহাভারতে কি টোটাল হচ্ছে 18টা চ্যাপ্টার আছে। টোটাল কতগুলো চ্যাপ্টার আছে? 18টা চ্যাপ্টার আছে। আর টোটাল বলা হয় 1 লাখ, ঠিক আছে, 1 লাখ ভার্স বা শ্লোকা। তাহলে রামায়ণে দেখলাম 7টা চ্যাপ্টার, 24,000 শ্লোকা। আর হচ্ছে এটা কি 18টা চ্যাপ্টার, 1 লাখ শ্লোকা আছে। বুঝতে পারলে? এর আগে প্রথমে ছিল 8,000টা, তারপরে ছিল 24,000টা, তারপরে যখন 1 লাখ হলো সেটাকে মহাভারত বলা হলো। বুঝতে পারা গেল? এবার মহাভারতটা হচ্ছে কৌরব, আমরা সকলে জানি কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের কাহিনীটি হচ্ছে মহাভারত। কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের কাহিনী হচ্ছে মহাভারত। এই যে এটা মহাভারতের, বুঝতে পারছি ছবিটা। আর এই যে ভগবদ্গীতাটা কি ব্রহ্ম পর্ব যেটা আছে সেখান থেকে যে পর্বটা আছে মহাভারতের যে পর্ব 18টা পর্ব মধ্যে ব্রহ্ম পর্ব যেটা আছে, সে ব্রহ্ম পর্ব থেকে মহাভারতটা নেওয়া হয়েছে। আর যেটা শান্তি পর্ব, যেটা মহাভারতের যে 18টা পর্বের মধ্যে শান্তি পর্ব, সেটা হচ্ছে সবথেকে লার্জেস্ট চ্যাপ্টার। এটা এক্সামে আসতে পারে যে সবথেকে লার্জেস্ট চ্যাপ্টার নাম কি? শান্তি পর্ব। আর যে ভগবদ্গীতা, এটা কি ভগবান কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন, ঠিক আছে, যুদ্ধের সময় যে কথোপকথনটা হয়েছিল সেটা ভগবদ্গীতার মধ্যে আছে। তাহলে দেখলাম মহাভারতের কার লেখা? লংগেস্ট এপিক দেখলাম, 1 লাখ ভার্স, আর হচ্ছে কি 18টা পর্ব। ভগবদ্গীতা কোথা থেকে নেওয়া হয়েছে? আর শান্তি পর্বটা কি সব থেকে লার্জেস্ট চ্যাপ্টার।
এরপর আমরা যেটা দেখবো যেটা পুরাণ সম্পর্কে। পুরাণ মানে কি? পুরাণ মানে হচ্ছে ওল্ড, পুরাতন, ঠিক আছে। এই পুরাণটা কী সম্পর্কে বলা আছে? পুরাণটা সম্পর্কে হচ্ছে কুরু ট্রাইব। কুরু বলতে যে কৌরব পাণ্ডব, ঠিক আছে, ওই যে কিংডমটা ছিল কৌরব পাণ্ডব থেকে কি গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত যে ডাইনেস্টিগুলো ছিল, রাজাগুলো ছিল, তাদের সম্পর্কে বলা আছে। যে স্টোরিগুলো বলে সেটা হচ্ছে পুরাণের মধ্যে আছে। পুরাণে কি দেবতাদের সম্পর্কে বলা আছে, অবতারদের সম্পর্কে বলা আছে, আচার অনুষ্ঠান সম্পর্কে যে সব ছোটো ছোটো গল্পগুলো আছে, সেই সমস্ত ছোটো ছোটো গল্পগুলো কোথায়? সব পুরাণের মধ্যে আছে। টোটাল কতগুলো পুরাণ আছে? 18টা টোটাল পুরাণ আছে, ঠিক আছে। 18টা টোটাল পুরাণ আছে। তো 18টা পুরাণের নাম জানার প্রয়োজন নেই এক্সামের পার্সপেক্টিভে, ঠিক আছে। যেটা জানা দরকার সেটা হচ্ছে মৎস্য পুরাণ। সব থেকে ওল্ডেস্ট পুরাণের নাম কি? মৎস্য পুরাণ। পুরাণটা কি 18টা, টোটাল 18টা আছে। আর পুরাণের মানে কি? ওল্ড। আর পুরাণটা কার সম্পর্কে বলা আছে? রাজাদের সম্পর্কে বলা আছে, ডাইনেস্টিদের সম্পর্কে বলা আছে, ঠিক আছে। রাজাদের কাহিনী, ছোটো ছোটো কাহিনী বলা আছে। এগুলো হচ্ছে পুরাণের কী সম্পর্কে পুরাণ সেটা জানলাম। এরপর হচ্ছে উপবেদ। উপবেদটা কি? উপবেদটাও সেম, অ্যাসিস্ট টু বেদাস। তাহলে এটা আরেকবার দেখো, এখানে আমরা স্মৃতিতে কী দেখলাম? প্রথম 3টে দেখলাম। প্রথম বেদাঙ্গ, স্মৃতি ধর্মশাস্ত্র, মহাকাব্য এবং হচ্ছে পুরাণ দেখলাম। এরপর যেটা 5 নম্বর দেখবো সেটা হচ্ছে উপবেদ। তারপর দেখবো 6 নম্বর দেখবো সাত দর্শন। তাহলে উপবেদটা দেখা যাক। উপবেদটা কি? উপবেদটা অ্যাসিস্ট হবে, বেদাকে অ্যাসিস্ট করে, ঠিক আছে। যেমন হচ্ছে আয়ুর্বেদ, ঋগ্বেদটা আরও ডিটেলসে বুঝতে গেলে কি আমরা যদি আয়ুর্বেদ পড়ি, বা আয়ুর্বেদটা কি মেডিসিন সম্পর্কে আছে। ঋগ্বেদে যেসব মেডিসিনগুলো দেওয়া কথা দেওয়া আছে সেটাকে আয়ুর্বেদ আরও ডিটেলসে বলা আছে। সামবেদ মিউজিক, সেটা হচ্ছে গান্ধর্ববেদ। যজুর্বেদ ধনুর্বেদ, আর হচ্ছে অথর্ববেদ শিল্পাবেদ। তাহলে এক্সামে কীভাবে? এক্সামে তোমাকে এভাবে ছক দিয়ে দিতে পারে, ঠিক আছে। ধরো এখানে দিল আয়ুর্বেদ দিল, তারপর ধরো এখানে গান্ধর্ববেদ দিল, ধনুর্বেদ দিল, আর হচ্ছে শিল্পাবেদ দিল, ঠিক আছে। এরপর ধরো এখানে ধরো আয়ুর্বেদের জায়গায় এখানে দিল সামবেদ দিল, এখানে যজুর্বেদ দিল, এখানে অথর্ববেদ দিল, এখানে ঋগ্বেদ দিল, দিয়ে তোমাকে সাজাতে বলতে বললো যে এর সাথে এখানে ধরো এ বি সি আর ডি এভাবে দিল। এটা 1 2 3 4, এটা তোমাকে সাজাতে বলতে পারলো। তাহলে কী দেখবো? আয়ুর্বেদে কি? আয়ুর্বেদ হচ্ছে 4-এর সাথে হবে ঋগ্বেদ। গান্ধর্ববেদ কি? সামবেদের সম্পর্কে হবে। গান্ধর্ববেদ কী হবে? সাম। তারপর ধনুর্বেদ কী হবে? ধনুর্বেদ হবে যজুর্বেদ। আর হচ্ছে কি শিল্পাবেদ কী হবে? অথর্ববেদ। তাহলে এইভাবে এক্সামে সাজাতে দিতে পারে। তাহলে এটা ডিটেলসে পড়বে। এরপর যেটা হচ্ছে সাত দর্শন। দর্শনটা কি? দর্শন হচ্ছে ট্রুথ সম্পর্কে জানা, ঠিক আছে। সত্যকে খোঁজার নাম হচ্ছে দর্শন, ঠিক আছে। তার ইন্ডিয়ান 6টা ইন্ডিয়ান ফিলোসফি, স্কুল অফ ফিলোসফি আছে। এই যে 6টা স্কুল অফ ফিলোসফি কী কী? একটা সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা বা বেদান্ত। তাহলে 6টা দর্শনের নাম অবশ্যই মনে রাখবে। এরপর তাহলে সাংখ্য দর্শন সম্পর্কে আমরা দেখব। সাংখ্য দর্শনটা কার লেখা? সেটা হচ্ছে কপিলার লেখা, ঠিক আছে। সাংখ্য দর্শনটা কি? সাংখ্য দর্শনটা এরা কি গড সম্পর্কে মানে না, ঠিক আছে। গডের এক্সিস্টেন্স এদের কাছে নেই। এরা কি কনসায়েন্স, ইনার কনসায়েন্স, আমার মন কি বলছে, ঠিক আছে, আমি কি বিলিভ করি সেটা সম্পর্কে বলছে সাংখ্য দর্শন। তার সাংখ্য দর্শন এরা গড সম্পর্কে কোনো এদের নেই, গডকে মানে না। এরা কী করে? ইনার সাইন্স, আমাদের মন যেটা বলছে, কনসায়েন্স যেটা বলছে, বিবেক যেটা বলছে সেটাকে এরা বেশি গুরুত্ব দেয়, সেটা হচ্ছে সাংখ্য দর্শন। এবার যোগ যেটা কি? যোগটা কি? যেটা এটা কে লিখেছে? যোগটা হচ্ছে পতঞ্জলি। তো যোগ সম্পর্কে জানি যে মন এবং শরীর দুটোকে এক জায়গায় অ্যালাইন করে দেওয়া, সেটাই হচ্ছে যোগ। যেটা আমরা কি ব্রিদিং নিই, যখন আমরা যোগাসন করি, যা করি না আমরা কী করি, তখন কি ব্রিদিংটাকে আমরা কি বেশি ফোকাস করি, যে মাইন্ড এবং শরীর যেন এক জায়গায় আবদ্ধ হয়ে যায়, সেটাকে বলে যোগ দর্শন। এরপর হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনটা কে দিয়েছিল? গৌতমী দিয়েছিল। ন্যায় দর্শনটা কি? ন্যায় দর্শনটা হচ্ছে তোমার 4টে পদ্ধতির কথা, 4টে মেথডের কথা বলেছিল, যার সম্পর্কে বেদিক নলেজ তুমি অ্যাটেন্ড করতে পারবে। 4টে নলেজ, সেটা তার সম্পর্কে জানা দরকার না। তাহলে ন্যায় দর্শনটা কি? 4টে তারা কি মেথডের কথা বলেছে, যেটার মাধ্যমে কি আমরা কি বেদিক যে নলেজ সেটা আমরা অ্যাটেন্ড করতে পারবো, সেটা কি অর্জন করতে পারবো। এরপর হচ্ছে বৈশেষিকা কণাদ, যেটা কি অ্যাটম সম্পর্কে বলেছে। কি বৈশেষিকা ফিলোসফিতে কি অ্যাটম সম্পর্কে বলা আছে। আর হচ্ছে পূর্ব মীমাংসার, আর হচ্ছে উত্তর মীমাংসাকে বলা হয় বেদান্ত। তাহলে এই বেদান্তটা কি? এই পূর্ব মীমাংসাটা কখন আসলো? পূর্ব মীমাংসাটা কি বেদান্ততে কি বলা হয়েছিল? বেদান্তটা যখন আসলো, মানে কি বেদের যে রিচুয়ালসগুলো ছিল বা বেদের যে নিয়ম কানুনগুলো ছিল, সেই নিয়ম কানুনগুলো কি তখনকার দিনে কি যে বুদ্ধিজম আসার সঙ্গে সঙ্গে কী হয়, এগুলোকে ডিক্লাইন হতে শুরু করে। এবং সেটাকে ডিক্লাইন থেকে রোধ করার জন্য কি পূর্ব মীমাংসায় এনেছিল কি জামিনী এনেছিল। যে হিন্দুইজমের উপর মানুষের যে আস্থা ভরসা উঠে যাচ্ছিলো, কারণ কি তারা কি মানুষের উপর যে আচার অনুষ্ঠান অনেক বেশি ছিল, গরিব মানুষ তারা খেতে পেতো না, কিন্তু কি তাদেরকে পশু বলি দেওয়ার নামে কি তাদের অনেক টাকা পয়সা যেত, বা ব্রাহ্মণদের ওখানে প্রাধান্য বেশি হয়ে গেছিলো শূদ্রদের থেকেও। তখন কি মানুষ কি বুদ্ধিজমের দিকে করতে শুরু করে, অ্যালাইন হতে শুরু করে। তখন সেটাকে রোধ করার জন্য পূর্ব মীমাংসা এসেছিলো, ঠিক আছে। সেই জন্য সেটাকে এবার বেদান্তর পর যে ফিলোসফিগুলো এসেছে, অদ্বৈত, ঠিক আছে, তারপর হচ্ছে বৈশিষ্ট্যবাদ, এগুলো কি পরবর্তী ভিডিওতে আমরা আরও ক্লাসে দেখব। তো
তো এই পর্যন্ত দেখা যাক। 7 দর্শনটা কি 6টা ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে বলেছে কি, সাংখ্য দর্শন, যোগ, ন্যায়, বৈশেষিকা, পূর্ব মীমাংসা এবং হচ্ছে উত্তর মীমাংসা বা বেদান্ত। তার পূর্ব মীমাংসাটা কে দিয়েছিল? যামিনী। এটা অনেক এক্সাম এসেছে, যামিনী দিয়েছিল পূর্ব মীমাংসা। আর কনাদ কি অ্যাটম সম্পর্কে বলেছিল। গৌতমী ন্যায় দর্শন, পতঞ্জলি যোগা, আর কপিল্লা হচ্ছে কি সাংখ্য দর্শন। তাহলে বুঝতে পারা গেল স্মৃতির সম্পর্কে। আজকে আমরা দেখলাম, আগের দিন শ্রুতি দেখেছিলাম, আজকে স্মৃতি দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা বেদিক লাইফ সম্পর্কে দেখবো, সোশ্যাল লাইফ সম্পর্কে দেখবো। ঠিক আছে? তাহলে তোমার যাদের ক্লাসটা ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং তোমরা এই ক্লাসের পিডিএফ পেতে ক্র্যাক বেঙ্গল যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। ঠিক আছে? তো হ্যাভ এ গুড ডে।